বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু। 5 অগস্টের পর প্রথম দ্বিপক্ষীয় আলোচনা, সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ। মুখোশ পাল্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ কর্মী 7 হত্যার দাবি। বাদী, অর্থ আদায়ে ভয়ঙ্কর প্রতারণা, অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বিভিন্ন লোকজনকে ধোঁকা দিয়ে টাকা পয়সার জন্য এরকম করার চেষ্টা করছে, তবে যেগুলো আমাদের নলেজে আসতেছে সেগুলো আমরা নজরদারিতে রাখতেছি এবং অনেককেই আইনের আওতায় নিয়ে আসতেছি। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিগত সরকার, মন্তব্য ডক্টর ইফতেখারুজ্জামানের। দাসে পরিণত হয় বিচার বিভাগ দুদক, বললেন আইন উপদেষ্টা। ভারতীয় দূতাবাসের পর এবার সীমান্ত অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ ঘোষণা। আগ্রাসনের প্রতিবাদে বুধবার যাবে আখাউড়া পর্যন্ত। টাকা দিয়েও মিলছে না প্যাকেটজাত সয়াবিন তেল। খোলা তেলের চাহিদার সঙ্গে বাড়ছে দাম, সংকট উত্তরণে নেই কোনো পদক্ষেপ। এবং পালিয়ে রাশিয়ার বাশার আল আসাদ, নতুন সিরিয়ার পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বহু দেশের পথে পথে উল্লাস। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি শিখা আজিজ। রাষ্ট্রীয় অতিথি ভবনে বসেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি দুদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এতে দিল্লির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিক্রম মিস্ত্রি, আর ঢাকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দূরত্ব কমাতে এ বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, যেখানে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বন্টন ছাড়াও দুদেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন বিক্রম মিস্ত্রি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 27 রাষ্ট্রদূতের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকের বিষয়ে কি কি জানা গেল, বিস্তারিত জানাবেন। ঘণ্টাব্যাপী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক চলছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের মধ্যে। এবং আপনাদের বলতে চাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের কোনো কূটনীতিক বাংলাদেশে এসেছেন এবং আজ সকালে তিনি বাংলাদেশে এসেছেন এবং বৈঠকটি শুরু হয়েছে বেলা 11টার দিকে। আমরা এখন পর্যন্ত যতটুকু ধারণা করছি যে বাণিজ্য, অর্থনীতি, পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ সহ বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সুসম্পর্ক তৈরিতে বা সম্পর্ক দৃঢ় করতে এই বৈঠকটি চলছে এবং বৃদ্ধি করতে এবং সেই সম্পর্ককে কিভাবে আরো ভালো মাত্রায় বা উচ্চ মাত্রায় নেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা চলছে ভেতরে। এবং এখন পর্যন্ত বৈঠক সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি সাধারণত এফওসি নামে পরিচিত, যেটা হচ্ছে ফরেন অফিস কনসালটেন্ট যেটাকে বলা হয়, যেখানে ভারতের একজন কূটনৈতিক বাংলাদেশে আসেন বা পরের বছর বাংলাদেশের একজন কূটনৈতিক ভারতে যেতে থাকে এবং এটি খুবই সাধারণ বৈঠক বলে জানাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এই এখনকার যে পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের, এবং আপনি জানেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের যে একটা প্রোপাগান্ডা চলছে, ভারতের নাম মূলত ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা চলছে, এবং এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে যে জনরোষ বা ভারতের বিরুদ্ধে যে এক ধরনের ক্ষোভ বাংলাদেশিরা প্রদর্শন করছেন, সেই সাথে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক যে আর আগের মতো নেই তাই বারবার প্রচারিত হচ্ছে। এবং বাংলাদেশের ভারতের যে সুসম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম, সেই সুসম্পর্কের বিশ্লেষকরা বলছেন যে এই সম্পর্ক ছিল দল কেন্দ্রিক, অর্থাৎ বিগত সরকারের সাথে ছিল ভারতের যে সুসম্পর্ক, কিন্তু ভারতের এই সুসম্পর্ক থাকলেও বাংলাদেশের জনগণের সাথে যে সুসম্পর্ক থাকার কথা, সেই সুসম্পর্ক কিন্তু তখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এই জন্যই এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ, যে কারণে এই বৈঠকটি নিয়ে আজ এতটা আলোচনা যে এই বৈঠকের থেকে কি সিদ্ধান্ত হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যা ছিল তা বা পরিবর্তিত পরিস্থিতি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তাকে আবার পুনরায় ফিরে আসবে কিনা, বা বাংলাদেশ ভারতের মধ্যে যে সমস্যা চলছে বা অস্থিতিশীলতা চলছে তাকে কাটিয়ে আবার স্থিতিশীল সম্পর্কে আমরা ফিরে যেতে পারবো কিনা, সেই বিষয়ে কিন্তু বৈঠকে কি আলাপ আলোচনা হবে বা বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেবে যে ভারত এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক
আরো দৃঢ় করতে, বা যেই সম্পর্ক সবসময় আমাদের সাথে সুপরিচিত ছিল, ভারত বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ ভারতের বন্ধু, সেই সম্পর্কে আবার ফিরে আসবে কিনা, বা বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের পরে যে পরিস্থিতি আমরা দেখছি, সেই পরিস্থিতিকে স্বীকার করে সম্পর্ক এগিয়ে নেবার কথা ভারত ভাবছে কিনা তা কিন্তু জানা যাবে। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আর আপনাদের জানিয়ে রাখতে চাই, এরপরেই ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করবেন প্রধান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং তারপরে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ছাত্র জনতার ওপর ব্রাশ ফায়ার করা আওয়ামী লীগ কর্মী এখন মুখোশ পাল্টে ছাত্র হত্যার বাদী। অর্থ হাতিয়ে সাধারণ মানুষকে ফাঁসাতে এমন ভয়ঙ্কর প্রতারণা চলছে সাভারে। সেখানে আলোচিত ইয়ামিন হত্যা মামলাটি করে সেই আওয়ামী লীগ কর্মী, অথচ বাদীকে চেনেন না সেই শহীদ ইয়ামিনের পরিবার। দেশ টিভির অনুসন্ধানে সাভার জুড়ে মিলেছে এমন অসংখ্য প্রমাণ। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সাথে নিয়ে মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরায় জানাচ্ছেন এম এ আজিম। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ, তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। সরকারের পক্ষ থেকে মিথ্যা মামলা বন্ধে হুঁশিয়ারি দেয়া হলেও এখনো কি বন্ধ হয়েছে? কারা করছে মিথ্যা মামলা, কারা করছে মামলা কেন্দ্রিক বাণিজ্য? দেখুন সেই অনুসন্ধান। জুলাই আগস্ট বিপ্লবে সাভারে প্রকাশ্য গুলি চালাতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। তাদের একজন আব্দুল জলিল। আওয়ামী লীগের কর্মী জলিলকে পিস্তল হাতে স্বৈরাচার সরকারের আমলে হরহামেশাই প্রকাশ্য ঘুরে বেড়াতে দেখেছেন সাভারবাসী। ছাত্র জনতার উপর প্রকাশ্য ব্রাশ ফায়ার করা আওয়ামী লীগ কর্মী সেই আব্দুল জলিলই রূপ বদলে সাভারের ছাত্র ইয়ামিন হত্যা মামলার বাদী। মামলার এজাহারে আওয়ামী লীগ কর্মী জলিল প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে ইয়ামিনের স্বজন দাবি করে নামে বেনামে আসামি করে ফাঁসায় সাধারণ মানুষকে। যে মামলায় নিজের পরই সাক্ষী রেখেছেন সেলিম মোল্লা নামের একজনকে। তার মুখোমুখি দেশ টিভি টিম। শুধু সাভারবাসী নয়, সেলিম মোল্লাও অবাক জলিল আসামি না হয়ে বাদী হওয়ায়। আগে তো বিপক্ষেই ছিল, আগে তো যে ছাত্রকে বিপক্ষে ছিল এই জলিল রাজুও, যে গোলাগুলি করলো না, মেডিকেলে গুলি করলো, পরে ওর মেডিকেলও ভাঙলো। আদালত থেকে মামলার নথি সংগ্রহ করে দেখা যায় ইতোমধ্যে একজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে হলফনামা দিয়েছে জলিল। বিষয়টি জানতে আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। মামলায় ফাঁসিয়ে রীতিমতো চাঁদাবাজি শুরু করেছে জলিল। অব্যাহতি দিতে কারো কাছ থেকে জমি, আবার কারো কাছে টাকা দাবি করছেন তিনি। উনি বলতিছে যে আমার বাসার পাশে যে 1% জায়গা 8-9 বছর ধরে মামলা চলতিছে, ওই জায়গাটা ছেড়ে দেন, মামলা উঠায় নেব। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জলিল। মুঠোফোনে জানান প্রশাসনের কথায় অন্যের অস্ত্র নিয়ে শখে ছবি তুলেছিলেন তিনি। শখের বিনিময়ে আমাকে তখনকার প্রশাসন বৈধ অস্ত্র দিয়ে আমাকে ছবি তোলাইয়া, তাও আমি শখ করে তুলে ফেলাইছিলাম। সাভার জুড়ে এমন মামলা বাণিজ্যে মেতেছে আরও অনেকে। রাসেল গাজী হত্যার ঘটনায় মামলা করেছে সাহেব আলী নামের অজ্ঞাত একজন, যাকে চেনেই না রাসেলের পরিবার। তারা অনেকে বলছিল যে মামলা করলে টাকা দিবে বা এরকমও অনেকে বলছিল, কিন্তু আমরা ওতে রাজি হইনি। আমরা এই শহীদ রাসেল গাজীর পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জানি না, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার নামে মামলা হয়েছে। প্রলোভনে মামলা দিয়ে বিপাকে অনেক শহীদ পরিবার। শহীদ মেহেদি হাসানের বাবা বাচ্চু সরকারকে দিয়ে 80 জনের বিরুদ্ধে মামলা করিয়ে লাপাত্তা একটি চক্র। জাহের উনি মামলাটা সাজাইয়া মামলাটা দেওয়ার পরে উনি আমার ফোনও ধরে না, আমার লগে এই পর্যন্ত দেখাও করে নাই। ঢালাও বা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুলিশ বলছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও লাগাম টানা যায়নি চক্রগুলোর। বিশেষ করে চাঞ্চল্যকর মামলাগুলো, সেগুলো নিয়ে বাইরে একটা প্রতারণা করার জন্য, বিভিন্ন লোকজনকে ধোঁকা দিয়ে টাকা পয়সার জন্য এরকম করার চেষ্টা করছে। তবে যেগুলো আমাদের নলেজে আসতেছে সেগুলো আমরা
নজরদারিতে রাখতেছি এবং অনেককেই আইনের আওতায় নিয়ে আসতেছি। আলোচিত ইয়ামিন হত্যার বিচার দাবিতে তার মামা বাদী হয়ে মামলা করলেও একই ঘটনায় আরেকটি মামলা দিয়ে রমরমা বাণিজ্য করছে জলিল। এখন কে এটা মামলা করছে, কেন করলো, তার কোন উদ্দেশ্য করলো, সে মামলায় মানে কি বর্ণনা আনছে, আপনি বর্ণনা ওই মামলার কাগজ আমাকে তো সাভার থানার আইও। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রক্তের দাগ না শুকালেও নামে বেনামে মামলা দিয়ে বাণিজ্য শুরু করেছে একাধিক চক্র, যা ছাত্র জনতার আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সঠিক অপরাধীদের বিচারকেও বাধা সৃষ্টি করছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 দিন ও পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের আনা হলে এই আদেশ দেন আদালত। শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে আনা হলে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন পলকের আইনজীবীরা। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালের 2 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মশিউর রহমানকে শাউন অ্যারেস্ট দেখানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগাম শীতকালীন সবজি আসছে রাজধানীর বাজারে। ফলন বেশি হলে উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজির দাম চড়া। কারো কারো দাবি, চাঁদাবাজদের দৌরাত্ম্য কমলেও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দাম নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা। জাহিদ হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝাই করে আনা হচ্ছে শীতকালীন সবজি। ফুলকপি, বেগুন, শসা, মূলা, টমেটো সহ শীতের হরেক রকম সবজি ভিন্ন মাত্রার সতেজতা ছড়াচ্ছে বাজারে। ফলন বেশি হলেও পরিবহন ও উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় সবজির দামে লাগাম টানা যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। তেলের দাম কমের কারণে সবজির দামটা কম ছিল, এখন 10-15 হাজার টাকা গাড়ি ভাড়ার ডিস্টেন্স হয়ে যেতেছে। এই সব কিছু মিলাইয়া বাজার খরচ, আরও একটা ঘর চালাতে তো অনেক খরচ আছে। অনেক সুন্দর ফসল হন, মানে আরও অনেক ভালো কমবো মাল। এখন 50 মন 30 বেচতেছে, 35-40 এরকম আয়া পড়বো। খুচরা দোকানদাররা তারা যদি মানুষের প্রতি জুলুম করে, এটা তারা সিন্ডিকেট করলো, দুষ্টা কিন্তু আমাদের উপরে আসতেছে। তাই সকল দোকানদারে বলবো যে সর্বনিম্ন কম দামে বিক্রি করবে, যে মানুষ যে খাইতে পারে। এদিকে পরিবহনে নেই চাঁদাবাজির দৌরাত্ম্য, বললেন পরিবহন চালকরা। আমি আইছি পাবনা থেকে পিস নিয়ে, রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি নাই। আগে চাঁদাবাজি হইতো, কিন্তু এখন সেই চাঁদাবাজিটা হয় না। মাল নেওয়ার আগে যে চাঁদাবাজি ছিল, এই চাঁদাবাজিটা নাই। দাম নিয়ন্ত্রণে তাই বাজার মনিটরিং ও সেনাবাহিনীর যৌথ অভিযানের দাবি ক্রেতাদের। কঠোরভাবে এটাকে হস্তক্ষেপ করতে হবে, যে এইভাবে এটাকে দমন করে বা আপনার সিন্ডিকেটটা দমন করে দ্রব্যমূল্যটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সবারই প্রত্যাশা যে বাজার নিয়ন্ত্রণে থাকুক, মানুষ ভালোভাবে কেনাকাটা করতে পারে, যাতে এটা সবারই প্রত্যাশা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বগুড়ার বাজারে টাকা দিয়েও মিলছে না বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল। অন্যদিকে খোলা তেলের চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়াতে তেল কোম্পানিগুলো একযোগে সরবরাহ বন্ধ করায় সৃষ্টি হয়েছে এই সংকট। প্রায় মাসখানেক ধরে এই অবস্থা থাকলেও দেখা যায়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। সহকর্মী সঞ্জু রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রায় এক মাস হলো বগুড়ার খুচরা বাজারের দোকানগুলোতে নেই প্যাকেট ও বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ। বাজারে যখন প্রায় সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন তেল কোম্পানি ও অধিক মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে খোলা বাজারেও পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেলের দাম। বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকা প্রতি লিটার। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর উদ্দেশ্যে একযোগে বোতল ও প্যাকেটজাত তেলের সরবরাহ বন্ধ করেছে বড় বড় তেলের কোম্পানিগুলো। আর যাদের কাছে আগের কেনা তেল রয়েছে, তারাও বোতল কেটে বিক্রি করছে খুচরা হিসেবে। তেলের দাম একটু বেশি, আর আমরা ভোজ্য তেল খোলা গুলাম সয়াবিন বেশি 175 টাকা লিটার। বোতল তেল কোথায় পাচ্ছে না, দিয়ে খোলা তেল নিচ্ছে। খোলা তেলের এই চাপ পড়ে গেছে। 6 টাকা 7 টাকা বেশি বিক্রি করার কারণে আমরা ম্যাজিস্ট্রেট আছে 12,000 টাকা জরিমানা এখানে। এই কারণে অনেক ব্যবসায়ীরা এই তেল কিনছে না, আর কোম্পানিরা এখন খুলে নিজেরাই বিক্রি করছে। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। দ্রুত এই সংকট উত্তরণের দাবি তাদের। পাবলিক মারা হাঁটতে কত পথ মানে করা লাগবে, অনুসরণ করা লাগবে, সেটা করতেছে সিন্ডিকেট। এটা আসলে বোঝাই তো যাচ্ছে, প্যাকেট কেন থাকবে না, বোতল কেন থাকবে না, একসাথে এতগুলো বোতল আপনার হচ্ছে প্যাকেট কোথায় গেল? ব্যবসায়ী নেতা আর বোতলজাত তেলের পরিবেশকরা বলছেন, কোম্পানিগুলোকে বারংবার তাগাদা দেয়া সত্ত্বেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। কোম্পানিগুলো বলতেছে যে উৎপাদনের সমস্যা কোম্পানিগুলোর। এই জন্য আমাদেরকে সঠিকভাবে আমরা যারা আছি, সারা বাংলাদেশে পরিবেশক যারা আছি, আমাদেরকে কোম্পানি আমাদের চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারতেছে না। সিডি গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ যেসব গ্রুপের তেলগুলো আছে, সেই কোম্পানির লোকজনের সঙ্গে আমরা মিটিং করছি যেন মার্কেটে গুরুত্বপূর্ণ তেল দেওয়া হোক। তারা আমাদের আশ্বাস করেছে যে একদিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে তারা তেল মার্কেটে সরবরাহ করবে। উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় শুধুমাত্র প্যাকেট বা বোতলজাত তেলের প্রতিদিনের চাহিদা প্রায় 10 থেকে 12 টন, আর খুচরা বাজারে খোলা তেলের চাহিদা রয়েছে এর দ্বিগুণ। দ্রুততম সময়ে মুনাফালোভী ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভেঙে স্বাভাবিক হবে তেলের সরবরাহ, প্রত্যাশা ভোক্তার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। অন্যান্য প্রসঙ্গ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগকে আওয়ামী লীগ সরকার দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনায় তিনি কথা বলেন। গেল 16 বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে আসিফ নজরুল বলেন, দুদক ছিল, উচ্চ আদালত ছিল, কিন্তু কোনো বিচার হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়ার, বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাই দুদকে ব্যাপক সংস্কার প্রয়োজন। চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আগরতলার বাংলাদেশ মিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আগামী বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল 8টায় শুরু হবে এই লং মার্চ। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীদের পাশাপাশি দেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। দেখছেন সংবাদ দুপুর।
আবারও বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। স্থানীয় সময় সোমবার সকালে ঢাকার স্কোর ছিল ৩০৫। বায়ুর মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। আর বায়ু দূষণে দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিতই তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air। ভারত বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে সংস্থাটি। নতুন বছরে সন্তানদের যারা স্কুলে ভর্তি করাবেন তাদের জন্য অপেক্ষা করছে গলা কাটা ফি। অবকাঠামো না থাকলেও রাজশাহীতে নানা নামে চলতে থাকা কিন্ডারগার্টেনগুলো প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ফি নির্ধারণ করেছে তা অনেকের মাসিক আয়ের দ্বিগুণ। ফলে সন্তানকে এসব প্রতিষ্ঠানে পড়াতে চড়া ফি গুনতে হবে অভিভাবকদের। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর সাগরপাড়ার নর্থ পয়েন্ট স্কুল। সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর বাড়ি ভাড়া নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। নেই খেলার মাঠ, নেই স্কুলের অবকাঠামো। নগরীর সিএনবি মোড়ে 10তলা ভবনটিতে একাধিক অফিস, তারই মধ্যে 4টি ফ্লোর ভাড়া নিয়ে চলছে শিমুল মেমোরিয়াল স্কুল। শুধু ওই দুটি স্কুল নয়, অবকাঠামো নেই, ভাড়া করা ভবনে এমন শতাধিক প্রতিষ্ঠান চলছে নানা নামে। অভিভাবকদের কাছ থেকে আদায় করছে চড়া ফি। টিউশন ফি বলেন, প্লেয়িং বা ড্রামা বিভিন্ন ফর্মে নিয়ে দেয়, তো সেটা একবারে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য এটা বিশাল ধরনের চাপে। আমি বাচ্চাকে দিয়েছিলাম নার্স প্লেতে, প্রি প্লেতে, কিন্তু সে তুলনায় তার যে আপডেট হওয়ার কথা সেটা কিন্তু তার হয়নি। রাজশাহীর কয়েকটি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীতে ভর্তির ফি লক্ষ্য করলে দেখা যায় প্যারামাউন্ট সবচেয়ে বেশি ২৭,০০০, ভার্টেক্স ২৩,০০০, নর্থ পয়েন্ট ১৬,০০০, শিমুল মেমোরিয়াল ১৫,০০০ টাকার বেশি ফি আদায় করে। কিন্ডারগার্টেন হলেও সবচেয়ে কম ২,২০০ টাকা নিচ্ছে মজিদ মেমোরিয়াল। এমন ফি নেয়ার যৌক্তিকতা নিয়ে আছে পাল্টাপাল্টি মত। আমি সেখানে চেয়ারম্যান হিসেবে আছি। আপনি কি অন্যান্য প্রাইভেট স্কুল দেখছেন? দেখে কি এখানে আসছেন? প্রতি মাসে 10 লক্ষ টাকা ভাড়া দিতে হয়। স্মার্ট ক্লাসরুম, প্রত্যেকটিতে এসি, ল্যাপটপ সহ। উপায় নাই তো, কি করবো? এটা নিয়েই তো আমরা অনেক লসে আছি। এখানকার মানুষের আয় ইনকামের উপরে তারা তো চলবে, সেই ক্ষেত্রে একটা সহনীয় পর্যায়ে ভর্তির টাকাটা নিলে আমার মনে হয় অভিভাবকরা উপকৃত হতো। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মান ভালো না হওয়ায় কিন্ডারগার্টেন সেই জায়গা নিতে পেরেছে, কিন্তু কোনো নিয়মনীতি না থাকায় ইচ্ছেমতো আদায় করছে ফি। সুনির্দিষ্ট নীতিমালার অভাবে এক এক শিক্ষা প্রতিষ্ঠান বা এক এক কিন্ডারগার্টেনগুলো তারা নিজেদের মতো করে তাদের টিউশন ফিগুলো নির্ধারণ করে। যেমন এখানে ২২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত টিউশন ফি নেওয়ার নজির আছে। তা আমি মনে করি এগুলো সুশিক্ষার ক্ষেত্রে অন্তরায়। মানসম্মত শিক্ষার যে একটি ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার থেকে তো বঞ্চিত হচ্ছেই, এবং একটি চড়া মূল্যে তাদেরকে শিক্ষা নিতে হচ্ছে। সরকার ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা করে। ২০১৬ সালে বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়। ৩ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত নিবন্ধন কিংবা শুমারির কোনোটিই হয়নি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বেগম রোকেয়া। রংপুরের পায়রাবন্দে আছে তার আঁতুড়ঘর, স্বজন, বাবার জমিদারি সম্পত্তি, বাবা চাচার কবর ও স্মৃতিঘর। বছর ঘুরে এখানে পালন করা হচ্ছে তার জন্ম মৃত্যু দিবস, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তিনিই নেই এখানে। মরদেহ পড়ে আছে ভারতের কলকাতার সোদপুরে। প্রায় ১.৫ যুগ আগে তার মরদেহ ফিরিয়ে আনার দাবি উঠলেও চিঠি চালাচালিতে চাপা পড়ে আছে ইস্যুটি। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। সবুজে ঘেরা চারপাশ, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই স্মৃতিচিহ্নই বেগম রোকেয়ার আঁতুড়ঘর, যে ঘর থেকে কুসংস্কারের শেকল ভেঙে বাঙালি নারীর চোখে মুক্তির স্বপ্ন এঁকে দিয়েছেন তিনি। সেই আলোর পরশ ছুঁতে প্রতিনিয়ত এখানে আসেন রোকেয়া প্রেমীরা, খোঁজেন মুক্তির দিশারি প্রিয় মুখ রোকেয়াকে। মহিষী ব্যক্তি রয়েছেন, তাদের জন্মস্থানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টার করা হয়েছে। অথচ আমরা জন্মের পর থেকেই দেখি ৯ ডিসেম্বর আসলেই একদম ব্যাপকভাবে এই অনুষ্ঠানটা জাস্ট ৩ দিন বা ৪ দিন করা হয়। প্রতি বছর এসে একই বেহাল দশা, আমরা এখন পর্যন্ত কোনো উন্নয়ন পাইনি। কিন্তু রোকেয়া যে হাজার মাইল দূরে ভিন দেশে আছেন তা নিয়ে আক্ষেপ আছে নতুন প্রজন্মের। তবুও কুসংস্কার ভেঙে নতুন দিনে যার অবদান, তার ভিটাতেই এসে যেন মেলে মুক্তির বাতাস।
আমাদের নারীদের প্রথম নারী যে আমাদের পড়াশোনায় সাহায্য করেছেন যাতে আমরা পড়ালেখা করতে পারি। বইয়ে যতটা পড়ে অবগত ছিলাম যে ওনার এটা আছে ওইটা আছে, কিন্তু এখানে এসে আমরা অত কিছু দেখতে পারিনি। আমার মনে হয় যে এটা সংস্করণ করলে ভালো হয়। 2009 সাল পরিবারের পক্ষ থেকে কলকাতা থেকে দেহাবশেষ আনার দাবি উঠলে 2010 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেন তৎকালীন ডিসি, কিন্তু অজানা কারণে চাপা পড়ে আছে সেই ফাইল। এতে ক্ষুব্ধ পরিবার, স্বজন ও রোকেয়া অনুরাগীরা। রোকেয়া পরিবার অবহেলিত অবস্থায় আছে, কিন্তু অনেক দাবি দেওয়া আমরা করছি, আমি করছি, দুলাল করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এতই অবহেলিত পরিবার। রোকেয়ার সমাধি বাইরের মধ্যে আনার জন্য অনুরোধ করছি। গোটা দেশের রোকেয়া অনুরাগী মানুষের দীর্ঘদিনের দাবি ভারত থেকে রোকেয়ার দেহাবশেষ তার জন্মভূমিতে নিয়ে আসা হোক। প্রত্যেক ভিটাতে আছে বাবা চাচার কবর, শুধু নানা বাধায় সীমান্তের ওপারে থাকা রোকেয়া আসে না বাপের ভিটায়। তবু আসার কথা শোনান জেলা প্রশাসক। এলাকাবাসীর যে দাবি যে বেগম রোকেয়ার দেহাবশেষ যেটা বর্তমানে ভারতে আছে সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসার যে ব্যবস্থাটা, এটা উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার। তো এই বিষয়টাও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। ফিরে আসুক রোকেয়া, সমাজ রাষ্ট্রে চর্চা হোক তার আদর্শ, এমন প্রত্যাশা রোকেয়া অনুরাগীদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক বিপ্লবীদের অভ্যুত্থানের মুখে সিরিয়া ছেড়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। গন্তব্য নিয়ে ধোঁয়াশার মধ্যেই এই খবর নিশ্চিত করেছে রাশিয়ার একাধিক গণমাধ্যম। এদিকে আসাদ সরকারের পতনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। অন্যদিকে সিরিয়া পুনর্গঠনে পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিশ্বের বহু দেশ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। সশস্ত্র বিপ্লবের মুখে সিরিয়া থেকে স্বৈরশাসক বাশার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালানোর পর তার অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এমনকি মার্কিন একাধিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসে তার মৃত্যুর খবরও। এর মধ্যেই রাশিয়ার গণমাধ্যম জানায় সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক স্বৈরশাসক। মানবিক দিক বিবেচনায় আসাদ ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানায় ক্রেমলিন। এর মধ্যেই দীর্ঘদিন ধরে সিরিয়ায় স্বৈরশাসক হিসেবে পরিচিত আসাদের পতন নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মাঝেই সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে আসাদের মিত্র ইরান। বিদ্রোহীদের সশস্ত্র করে তুলতে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নেতানিয়াহু প্রশাসন সমর্থন দিয়েছেন বলে দাবি করেন সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী। এর পেছনে রয়েছে ইসরায়েল। তারা বিদ্রোহীদের এমন আধুনিক সুযোগ সুবিধা ও সরঞ্জাম দিয়েছে যা বিশ্বের অনেক উন্নত দেশের কাছেও ছিল না। তাই সিরিয়া সরকার, সেনাবাহিনী এবং জনগণ এই পর্যায়ে খুব বেশি প্রতিরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিদ্রোহীদের কাছে সিরীয় সেনাবাহিনীর এই পরাজয়কে অনেকটাই আশ্চর্যজনক বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমনকি আসাদ সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য চাওয়া হয়নি বলেও দাবি তার। তবে সামরিক সংঘাতের দ্রুত অবসান, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জাতীয় সংলাপ শুরুর আহ্বান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষায় আগ্রহী ছিল না রাশিয়া। তাই তার শাসনের অবসান হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় ট্রাম্প। বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সিরিয়ায় তাদের আগ্রহ হারায় পুতিন প্রশাসন। এদিকে আসাদ সরকারের অবশিষ্টাংশ এবং বিদ্রোহীদের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন গিগা ইনস্টিটিউট ফর মিডল স্টাডিজের সিরিয়া বিশেষজ্ঞ আদ্রে ব্যাংক। আগামী দিনে সিরিয়ায় কতটা শান্তিপূর্ণ বা সহিংসভাবে চলতে থাকবে এই প্রশ্নের জন্য দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যে রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াটি এখন ঘোষণা করা হয়েছে তা কাজ করতে পারবে কিনা, অন্যটি দামেস্কে আসাদের শাসন আমলের নেতাদের সঙ্গে তারা কিভাবে কাজ করছে। অন্যদিকে সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিশ্বের শক্তিধর দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আসাদের পতনকে স্বাগত জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
কিয়ার স্টারমার। একে সুসংবাদ হিসেবে বর্ণনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। নেতানিয়াহু ইরানের প্রধান মিত্র আল আসাদের পতনকে একটি ঐতিহাসিক দিন হিসেবে স্বাগত জানিয়েছেন। যদিও আসাদের পতনকেও সিরিয়ার জন্য ঝুঁকি বলছেন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটন কাজ করবে বলে জানান বাইডেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।